অ্যাজ পার আওয়ার রুটিন, আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের আমাদের ক্লাস হচ্ছে হোমিও ফিলোজফি। আমরা যেমন অর্গানন অফ মেডিসিনটা পড়ি, পাশাপাশি হোমিও ফিলোজফিটাও পড়ি। তা আমরা যে হোমিও ফিলোজফি যেটা ফলো করি সেটা হচ্ছে জেমস টাইলার কেন্টের লেখা, তাকে বলা হয় কেন ফিলোজফি। সারা ওয়ার্ল্ডে অনেক রকম হোমিও ফিলোজফি আছে, তা বিশ্বের বেশিরভাগ দেশে বেশিরভাগ হোমিও শাস্ত্রের কাছে কেন ফিলোজফিটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য। সেই জন্য আমরা কেন ফিলোজফিটা ফলো করি। যেমন 400-র উপরে রেপার্টরি আছে সারা পৃথিবীতে, 400-র উপরে রেপার্টরি, কিন্তু আমরা যে রেপার্টরিটা ফলো করি সেটা হচ্ছে কেন রেপার্টরি। এছাড়াও রেপার্টরি বনিন হোসেনের রেপার্টরি আছে, ক্লার্কের রেপার্টরি আছে, বণিকের রেপার্টরি আছে, অসংখ্য রেপার্টরি আছে। কিন্তু আমরা বেশিরভাগ যারা হোমিও ছাত্র তারা কেন রেপার্টরিটা ফলো করি। তেমনি আমরা ফিলোজফিটা, হোমিও ফিলোজফিটাও কিন্তু কেন ফিলোজফিটা ফলো করি। তা আমরা আজকের যে আলোচনাটা করব, আমাদের মানে কেন ফিলোজফির একটা বৈশিষ্ট্য আছে, তার চ্যাপ্টারগুলো তার ভাষণ হিসাবে, লেকচার হিসাবে মার্কিং করা। তা আমাদের লেকচার 6 পর্যন্ত আলোচনা হয়েছে। এবার আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে লেকচার 7। লেকচার 7-এ আমরা একদিনে পুরোটা কমপ্লিট করতে পারবো না, পাট পাট করে আলোচনাটা করব। আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনাটা করব। সাবজেক্টটা হচ্ছে ইনডিসপোজিশন অ্যান্ড দ্য রিমুভাল অফ দ্য কজেস। ইনডিসপোজিশন কথাটা আবেদনিক অর্থ বাংলায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে অসুস্থতা। তা আমরা অসুস্থতা, ইনডিসপোজিশন, আর একটা শব্দ আমরা ব্যবহার করি, তার নাম হচ্ছে ডিজিজ। তাহলে ডিজিজ কথার বাণী হচ্ছে ব্যাধি। এবার হচ্ছে আমাদের খুব গভীরভাবে অনুধাবন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে দুটো শব্দ, একটা হচ্ছে ডিজিজ যার বাংলা অর্থ হচ্ছে ব্যাধি, আর একটা শব্দ ইনডিসপোজিশন যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অসুস্থতা। তাহলে এই অসুস্থতা আর ব্যাধি, এটা আমাদেরকে বুঝতে হবে। ডিফারেন্স আছে কিনা? অবশ্যই ডিফারেন্স আছে। আমাদের হোমিওপ্যাথি পড়াশোনা করতে গিয়ে আমরা কতগুলো শব্দ, সমার্থক শব্দ হয়, কিন্তু তার বিভিন্ন সময়ে তার অর্থ দিয়ে দাঁড়ায় বিভিন্ন রকম। আমরা এর আগেও ক্লাসে আলোচনা করেছি। আমরা বলেছি যে আমাদের মেডিসিনের বাংলা কি? ওষুধ। রেমেডির বাংলা কি? ওষুধ। ড্রাগের বাংলা কি? ওষুধ। তাহলে বাংলায় বললে আমরা সেটা ওষুধই বুঝি, কিন্তু ইংরেজিতে যখন বলা হবে, হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে যখন বলা হবে, তখন কিন্তু তিন রকম অর্থ। যেহেতু আজকে আমাদের কয়েকজন নতুন স্টুডেন্ট আছে, সেই জন্য আমি আবার একটু পিছন থেকে শুরু করি তাদের বোঝার সুবিধার জন্য। সেটা হচ্ছে মেডিসিন, তারপরে রেমেডি, ড্রাগ, এই তিনটে। তাহলে তিনটে শব্দ, যার তিনটে শব্দের অর্থই হচ্ছে ঔষধ।
তাহলে বাংলায় আমরা শুধু ওষুধ বললে কিন্তু আমরা ওষুধে বুঝি, কিন্তু ইংরেজিতে যখন আমরা বলবো তখন তিনটে শব্দর কিন্তু তিন রকম মানে হয়। তিন রকম কিরকম? ড্রাগ। ড্রাগ কাকে বলে? ড্রাগ বলে যার ওষুধের গুণ আছে, অর্থাৎ মেডিসিনাল প্রপার্টি আছে, তাকে আমরা বলি ড্রাগ। আমরা নাগ ভূমিকা আমাদের একটা হোমিওপ্যাথিক ওষুধ। এই নাগ ভূমিকা কি দিয়ে তৈরি হয়? আমাদের পুরুলিয়া ওই অঞ্চলে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে জঙ্গলে, বিশেষ করে জঙ্গলমহল, সেই সমস্ত এলাকাতে জঙ্গলের ভিতরে একরকম গাছ আছে, সেখানে একটা ফল হয়, তার নাম হচ্ছে কুচিলা। কুচিলা একটা চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের বীজ। তা অনেকটা কিরকম, আপনারা যারা ওই বাদরের লাঠি দেখেছেন, বাদরের লাঠি দেখে গেলে সেখানে গোল গোল চাটকি চাটকি মতো কিছু একটা বিচি বেরোয়, তা কুচিলার বিচিটাও ঠিক সেই রকম গোল গোল চাটকি, খুব শক্ত, হাতুড়ি দিয়ে ভাঙা যায় না। তা খুব বিষাক্ত, যদি একটা দুটো বীজ যদি কেউ খেয়ে ফেলে তাহলে মানুষ, জীবজন্তু মারা যায়, প্রচণ্ড তেতো। তাহলে এই যে কুচিলা বীজটা, এটা হলো ড্রাগ। এবার আপনারা জানেন যে হোমিওপ্যাথিক ওষুধ আমাদের ড্রাগ প্রুভিং করে যে হোমিওপ্যাথিক লক্ষণগুলো পাওয়া যায়, তাহলে সেটা কীভাবে হয়েছিল? অর্থাৎ সুস্থ মানুষের উপরে এই যে ড্রাগ, সেই ড্রাগটা বিভিন্ন ডোজে, বিভিন্ন পোটেন্সিতে এগুলো দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন রকম ইন্টারভেলে। তার ফলে যে লক্ষণগুলো ফুটে উঠেছিল, সেই যে প্রতিদিন যে রেকর্ডগুলো রাখা হতো, টাইম ধরে ধরে, ঘড়ি ধরে ধরে, সেই লক্ষণগুলো সমষ্টি দিয়ে যে বইটি প্রকাশিত, মানে সেটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক লেকচিয়ার মেডিসিন। তাহলে ড্রাগ প্রুভিং এর সময় আমরা যে সমস্ত লক্ষণগুলো পেলাম, সেই লক্ষণগুলো কিন্তু হলো রেমেডি। তখন হলো রেমেডি। তাহলে প্রথমে কুচিলাটা হলো ড্রাগ। ড্রাগ প্রুভিং করলাম হেলদি হিউম্যান বিইং এর উপরে, সেটা হলো রেমেডি। আর এই রেমেডিটা কোনো রোগীর ক্ষেত্রে সমসদৃশ লক্ষণ দেখে আমরা কোনো রোগীকে যখন প্রয়োগ করব, তখন কিন্তু সেটা ড্রাগও নয়, রেমেডি নয়, এটা হচ্ছে মেডিসিন। অর্থাৎ সিলেক্টেড রেমেডি ইজ কল্ড মেডিসিন, যখন মেডিসিন। তেমনি আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা রোগ চিকিৎসা করব, তাহলে ডিজিজ, রোগ, ডিজিজ আর হচ্ছে অসুস্থতা, ইনডিসপোজিশন, এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা আমাকে বুঝতে হবে। যেটা জেমস টার্নার কেন তার লেকচার অন হোমিও ফিলোসফিতে, তার 7th নম্বর যে লেকচার, 7 নম্বর যে লেকচার, সেই লেকচারের মধ্যে বলেছেন, কি বলেছেন? অর্থাৎ ইনডিসপোজিশন, অসুস্থতা, আর ডিজিজ। তাহলে ডিজিজটা হচ্ছে, কাকে বলা হয় ডিজিজ? ডিজিজটা হচ্ছে পেশেন্ট অ্যাজ এ হোল। আমরা রোগ কখন বলি? সামগ্রিকভাবে যে অসুস্থ মানুষটা, তার সামগ্রিকভাবে যে ডিরেসমেন্ট, অর্থাৎ বিশৃঙ্খলা, দৈহিক, মানসিক, তার অর্গানিক নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়,
পেশেন্ট অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে গোটা মানুষটাই যখন অসুস্থ তখন তাকে বলি আমরা ডিজিজ। এবার হচ্ছে ইনডিসপোজিশন। তাহলে ইনডিসপোজিশন মানে অসুস্থতা। তাহলে এই অসুস্থতাটা আংশিকভাবে, পার্সিয়ালভাবে হয়। যেমন ধরুন, কোনো মানুষ কিছু অখাদ্য কুখাদ্য খেল এবং বেশ দীর্ঘদিন ধরে খেল, তার ফলে কি হলো, তার একটা ডিজিজ ব্রেন তৈরি হলো, তার পেটের একটা অসুখ হলো, বমি করতে পারে, নসিয়া, ভমিটিং, লুজ মোশন, স্টোমাক ডিসঅর্ডার, অ্যাসিডিটি, ফ্ল্যাটুলেন্স, এগুলো। একটা লাংসের রুগী, সেটা ব্রঙ্কাইটিস হোক, টিউবারকুলোসিস হোক, বা যে কোনো মানে এখন আমাদের কোভিড সিচুয়েশন, তাহলে করোনা আক্রান্ত হলে লাংস এফেক্ট হয়, সে অসুস্থ হয়েছে, হওয়ার পরে সে ধূমপান করে, তাহলে তার ধূমপান করলে তার লাংসের উপর একটা এফেক্ট হবে, তাহলে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এরকম অসংখ্য বিষয় আছে। সেই অসংখ্য বিষয়ে তার যে কিছু একটা এক্সাইটিং কজ থাকে, মেনটেনিং কজ থাকে। যেমন কোনো বর্ষাকালে প্রচন্ড বৃষ্টিতে ভিজেছে, অনেকক্ষণ ধরে বৃষ্টি ভিজার পরে তার জ্বর এসে গেল, গা হাতটা ব্যথা হলো, রিউমেটিক একটা পেন হলো, তাহলে এগুলোকে বলা হয় এক্সাইটিং কজ। তাহলে এক্সাইটিং কজ যেটা হচ্ছে, সেটা কিন্তু ডিজিজ নয়, ব্যাধি নয়, সেটা হচ্ছে অসুস্থতা। আমরা উদাহরণ হিসাবে আরেকটু বলতে পারি, কোনো একটি অল্প বয়সের মেয়ে প্রেম করেছে, প্রেম করার পরে তার প্রেমে ব্যর্থ হয়েছে, তাহলে এই যে একটা মানসিক আঘাত পেল, আঘাত পাওয়ার পরে তার কিছু মেন্টাল ডিসঅর্ডার, তাহলে এইটাও কিন্তু একটা এক্সাইটিং কজ বা মেনটেনিং কজ। তাহলে এই ক্ষেত্রে আমরা এই এক্সাইটিং কজটাকে আমরা কি করে রিমুভ করব? রিমুভাল অফ দ্য ইনডিসপোজিশন অফ দ্য কজ। এই ইনডিসপোজিশনের যদি কজগুলো আমরা রিমুভাল করতে পারি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে সে আরোগ্য হবে। তাহলে আমরা যে উদাহরণগুলো দিয়েছিলাম, অর্থাৎ মানে অখাদ্য কুখাদ্য খেয়ে তার স্টোমাকে একটা ডিসঅর্ডার হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, ফ্ল্যাটুলেন্স হয়েছে, তাহলে এই রোগীর ক্ষেত্রে ওষুধের চেয়ে আমার কিন্তু তার যে এক্সাইটিং কজ, সেই কজটাকে রিমুভাল করতে হবে। একটা করোনা রোগী বা একটা হাঁপানির রোগী কিংবা একটা ব্রঙ্কাইটিসের রোগী, তার কষ্টটা বেড়ে যাচ্ছে এবং সেটা স্মোকিং করার পরে তার বেশি হচ্ছে, তাহলে তার চিকিৎসা করার ক্ষেত্রে আমরা তার যে এক্সাইটিং কজ, স্মোকিং ইজ দ্য রুট কজ, এটাকে আমরা রিমুভাল করি। একটা মেয়ে প্রেম করে প্রেমে ব্যর্থ হয়ে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার যে কাউন্সিলিং করে তার রিমুভালটা করি। এবার হচ্ছে, তাহলে এগুলো কিন্তু ডিজিজ নয়, এটা ডিজিজ নয়। তাই ডিজিজ হতে গেলে, কোনো রোগ সৃষ্টি হতে গেলে আমরা জানি যে রোগ সৃষ্টির মূল কারণটা কি? সোরা সিফিলিস সাইকোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। সোরা সিফিলিস সাইকোসিস ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। তাহলে
আবার সাইকোসিস সিফিলিস কখনই আসতে পারে না যদি তার পিছনে সোরা না থাকে। তাহলে সোরা সিফিলিস সাইকোসিসের প্রভাবে আমাদের যে ভাইটাল অর্গান বা ভাইটাল ফোর্স ইজ দ্য ইনভিজিবল ডিজিজ প্রডিউসিং পাওয়ার, একটা অদৃশ্য শক্তি, তার ইন্টারনাল ডিরেজমেন্টটা হয়। এই ডিরেজমেন্ট হওয়ার ফলে যে লক্ষণগুলি ফুটে ওঠে, দ্যাট ইজ কল্ড ডিজিজ। তাহলে ডিজিজটা হচ্ছে ইন্টারনাল ডিরেজমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স ডিউ টু সোরা সিফিলিস সাইকোসিস। সোরা সিফিলিস সাইকোসিসের প্রভাবে তার ইন্টারনাল ডিরেজমেন্টটা হয়েছে। এই ইন্টারনাল ডিরেজমেন্টের যে সাইন সিমটমসগুলো ফুটে উঠছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে সে কোন মায়াজমের পেশেন্ট, কোন মেডিসিনের পেশেন্ট। তখন আমরা টোটালিটি অফ সিমটমসের বেসিসে মোর সিমিলার যে মেডিসিনটা থাকে সেই মেডিসিনটা প্রয়োগ করি। তাহলে ডিজিজের ক্ষেত্রে আমাদের কিন্তু ওষুধটা মাস্ট। আর এক্সাইটিং কজ, যেটা আমরা উত্তেজক কারণ বলছি বা মেনটেনেন্স কজ বলছি, সেই উত্তেজক কারণ বা মেনটেনেন্স কজের ক্ষেত্রে কিন্তু আমাদের সব সময় কিন্তু ওষুধের প্রয়োজন হয় না। আবার কিছু কিছু, যেহেতু এই যে উত্তেজক কারণের ফলে ডিজিজটা হচ্ছে, তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মাইজোমেটিক এফেক্ট থাকে। তাই সেই জন্য সেই ক্ষেত্রে আমাদের অর্থাৎ বেশিরভাগ অংশটা হচ্ছে যে এক্সাইটিং কজ বা মেইনটেনিং কজের পিছনে যে কারণটা আছে, সেই কারণটাকে রিমুভ করতে হবে। আর পাশাপাশি যেহেতু মায়াজমের প্রভাবও রয়ে গেছে, সেই জন্য আমরা ওষুধটাও দেব। তাহলে আমরা আজকে শুধু এইটুকু বিষয় নিয়ে আলোচনাটা এখানে রাখি, কারণ পরবর্তীকালে আরো বিস্তৃত আলোচনা বিষয় রয়ে গেছে, আমরা পরের ধাপে সেটা করব। তাহলে আমরা যেটা হচ্ছে আমাদের ভালো করে বুঝতে হবে যে ডিজিজটা কি আর অসুস্থতাটা কি। ডিজিজ মানে ব্যাধি, আর ইনডিসপোজিশন কথার মানে হচ্ছে অসুস্থতা। তাহলে অসুস্থতা যেটা হয়, সেটা পিছনে কিন্তু একটা এক্সাইটিং কজ থাকে। আমি 2-4টে উদাহরণ দিলাম, এরকম বহু আছে, বহু রকম এক্সাইটিং কজ আছে। তা সেই ক্ষেত্রে আমাদের তাহলে বুঝতে অসুবিধা নেই যে মানে ইনডিসপোজিশন, অসুস্থতা হচ্ছে ডিউ টু এক্সাইটিং বা মেইনটেনিং কজের জন্য হয়, আর ডিজিজটা হয় ডিউ টু মাইজোমেটিক এফেক্ট। এইবার আমরা কিন্তু আগেও আমরা আলোচনা করেছিলাম যে আমরা কিন্তু মায়াজমে মুক্ত হতে পারি, সম্পূর্ণ মায়াজম মুক্ত কি হতে পারি? তা আমরা কিন্তু সম্পূর্ণ মায়াজমে মুক্ত হতে পারবো না। কেন পারবো না? পারবো না এই জন্য যে আমার যে জন্মটা হয়েছে, সেই জন্মটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। আমার জন্মটা হয়েছে জৈবিক চাহিদার রেজাল্ট হিসাবে। তবে জৈবিক চাহিদা, আমার বাবা মা তাদের যে যৌন মিলনটা হয়েছিল, সেই যৌন মিলনের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তার মধ্যে কিন্তু একটা মানে মায়াজম প্রভাব বিস্তার করেছিল। মানুষের সেক্সুয়াল এক্সাইটমেন্টটা এমনি এমনি হয় না, তার পিছনে একটা কারণ থাকে, সাইকোলজিক্যাল কারণ থাকে।
তাহলে এই সাইকোলজিক্যাল কারণের জন্য তাদের যে উত্তেজনা বসে, যে মিলনটা হয়েছিল, সেই মিলনের ফলে কিন্তু আমার জন্মটা হয়েছে। তাহলে আমি হচ্ছে যে মায়াজমের এফেক্টে প্রভাবে অ্যাজ এ রেজাল্ট হিসাবে আমার জন্মটা। তাহলে আমি কিন্তু জন্ম লগ্ন থেকে কিন্তু আমি মায়াজমকে বহন করে নিয়েছি। উদাহরণ হিসাবে আমরা বলেছিলাম, একটা গল্প বলেছিলাম। এই গল্পটা হচ্ছে বাইবেলের মধ্যেও আছে, মুসলিম সম্প্রদায় কোরআনের মধ্যেও আছে, যে সৃষ্টির আদিকালে একজন পুরুষ একজন মহিলা ছিল। তারা স্বর্গে বাস করত, কিন্তু ঈশ্বর মানে সোল পাওয়ার তাদের বলেছিল যে তোমরা স্বর্গের একটা নিষিদ্ধ ফল আছে, এই ফলটা তোমরা কখনোই খাবে না। তা শয়তানের প্ররোচনায় পড়ে সেই মানবী কিন্তু সেই নিষিদ্ধটা ফলটা খেয়ে। নিষিদ্ধ ফলটা কি? নিষিদ্ধ ফলটা হচ্ছে সেক্স। আর শয়তানটাকে, অর্থাৎ তার মধ্যে কাম ভাবটা তৈরি করলো যে সে হচ্ছে শয়তান। কাম ভাব আসার ফলে কিন্তু সে নিষিদ্ধ ফলটা খেয়েছিল, আর নিষিদ্ধ ফল খাওয়ার ফলে কিন্তু তার জন্মটা হয়েছে। তাহলে সৃষ্টিতে যে প্রোডাকশনটা হয়েছে, মানুষ যে জন্ম হচ্ছে, এই জন্মের পিছনে কিন্তু একটা সেই শয়তানের প্ররোচনা রয়েছে, শয়তানের প্ররোচনা রয়েছে। আর সেই শয়তানের প্ররোচনার ফলে কিন্তু নিষিদ্ধ ফলটা খাওয়া হয়েছে। এই নিষিদ্ধ ফলটা খাওয়ার ফলে কিন্তু মানুষের জন্মটা হয়েছে। সুতরাং পৃথিবীর কোনো মানুষ এই সোরা মুক্ত হতে পারে। সোরা কথাটা মানে হচ্ছে সাবট্রেসনেস অফ সিন, পাপের ঘুমন্ত অবস্থা। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু পাপের একটা ঘুমন্ত অবস্থা আছে, সাবট্রেসনেস অফ সিন, অর্থাৎ সোরা আমাদের আছে। সোরার প্রভাবে কিন্তু বাকি মায়াজমগুলো আছে। তাহলে আমরা কেউ কিন্তু সোরা মুক্ত হতে পারছি না, আর সোরা মুক্ত হতে পারছি না বলেই কিন্তু আমরা রোগ মুক্ত হতে পারবো না। রোগের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারবো, কিন্তু যেহেতু আমার জন্মের সঙ্গে তার সোরার একটা সম্পর্ক রয়ে গেছে, সেই জন্য যেহেতু আমরা সোরা মুক্ত হতে পারছি না, সেই জন্য আমরা কিন্তু রোগ মুক্ত হতে পারবো না। অ্যাবসলিউটলি কেউ নীরব নয়, পৃথিবীর কোনো মানুষ নীরব নয়। পৃথিবীতে বহু মহাপুরুষ এসছে, রামকৃষ্ণ, বিবেকানন্দ, যিশু, তারপরে মোহাম্মদ, বহু মহামানব এসছে। তাই সে মহামানব যারা এসছে, এই পৃথিবীর বুকে যাদের জন্ম হয়েছে, তাদের জন্মটা কিন্তু হয়েছে কিন্তু ওই সাবট্রেসনেস অফ সিন, অর্থাৎ শয়তানের প্ররোচনার পড়ে তারা কিন্তু, তার বাবা মা কিন্তু নিষিদ্ধ ফলটা খেয়েছিল। সেই নিষিদ্ধ ফল খাওয়ার ফলে কিন্তু তাদের জন্মটা হয়েছিল। তাহলে তারাও কিন্তু সোরামুক্ত হতে পারেনি, আর সোরামুক্ত হতে পারেনি বলে কিন্তু তারাও কিন্তু ব্যাধিমুক্ত হতে পারেনি, আর ব্যাধিমুক্ত হতে পারেনি বলেও কিন্তু তারা অমর হতে পারেনি। তাই এ হচ্ছে আজকে আমাদের খুব সংক্ষিপ্ত আকারে আমরা এক্সাইটিং কজ এবং এক্সাইটিং কজের সঙ্গে মেনটেনিং কজের সঙ্গে ডিজিজের সঙ্গে আমরা কম্পেয়ার করলাম।